একই সময়ে 3টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারকে বিশ্লেষকরা কিভাবে দেখছেন? এটি কি মিডিয়ার নেয়া স্বতঃস্ফূর্ত সাক্ষাৎকার, নাকি আওয়ামী লীগের উদ্যোগ ও সমন্বয়ে একাধিক মিডিয়ায় প্রকাশ করা ইন্টারভিউ? গণমাধ্যম সহ নানা মহলে এই সাক্ষাৎকার নিয়ে কি বিশ্লেষণ হচ্ছে, চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। বিবিসি বাংলার সাবেক সাংবাদিক শাকিল আনোয়ার বলেছেন, পশ্চিমা গণমাধ্যম রয়টার্স, দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং এএফপিতে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলো প্রচলিত সাক্ষাৎকার ছিল না। এগুলো ছিল ইমেইল করা প্রশ্নের স্পষ্ট লিখিত উত্তর, এমন একটি ফরম্যাট যা যাচাই বাছাইকে সীমাবদ্ধ করে। তাই তার অর্থাৎ শেখ হাসিনার দাবিগুলো মূলত চ্যালেঞ্জহীন ছিল। সংবাদ মাধ্যমগুলো পাল্টা অভিযোগ এবং প্রাসঙ্গিক অনুচ্ছেদ যুক্ত করে বিষয়গুলোকে ভারসাম্যপূর্ণ করার চেষ্টা করলেও তারা শেষ পর্যন্ত একটি আপোষ মেনে নিয়েছে। আরও লক্ষণীয় যে একই দিনে প্রকাশিত অপরীক্ষিত সাক্ষাৎকারগুলো থেকে বোঝা যায় এগুলো স্বতঃস্ফূর্ত সম্পাদকীয় সিদ্ধান্তের পরিবর্তে শেখ হাসিনার দলের ধারা হয়ে থাকতে পারে। শাকিল আনোয়ার আরও বলেন, সাক্ষাৎকারগুলোয় নতুন বা নাটকীয় কোনো অবস্থান প্রকাশ পায়নি। তবে নভেম্বরের ট্রাইব্যুনালের রায়, যেখানে তার মৃত্যুদণ্ডের আশঙ্কা রয়েছে, সেটিকে সামনে রেখে তিনি কিছু নির্দিষ্ট বার্তা দিতে চেয়েছেন বলে মনে হয়। বিবিসি বাংলার আরেক সাবেক সাংবাদিক মিজানুর রহমান খান বলেছেন, সবগুলো সাক্ষাৎকারের বিষয়বস্তু মূলত একই, প্রায় একই প্রশ্নে একই ধরনের উত্তর। একই দিনে 3টি সংবাদ মাধ্যমে প্রায় অভিন্ন 3টি সাক্ষাৎকার কি বার্তা দেয়? সাংবাদিকরা কি আলাদা আলাদা প্রশ্ন পাঠিয়ে শেখ হাসিনার ইন্টারভিউ নিয়েছেন, নাকি আওয়ামী লীগের সরবরাহ করা লিখিত উত্তর থেকে এগুলো তৈরি করা হয়েছে? বিবিসি বাংলার আরেক প্রাক্তন সাংবাদিক ফরিদ আহমেদ বলেছেন, শেখ হাসিনার ইমেইল করা সাক্ষাৎকার হিসাব করে নেওয়া রাজনৈতিক কৌশল, যা নির্বাসনে থাকা তার এবং আওয়ামী লীগের এক অভূতপূর্ব সংকট সামলানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। তার কৌশলটি বহুস্তরীয় বলে মনে হচ্ছে। আইনি প্রতিরক্ষা, রাজনৈতিক প্রাসঙ্গিকতা বজায় রাখা এবং উত্তরাধিকারের সংরক্ষণকে কেন্দ্র করে। তিনি বলেন, আইনগতভাবে প্রাণঘাতী বল প্রয়োগের অনুমোদন দেওয়ার অডিও টেপ থাকলেও অভিযোগ তিনি যেভাবে সম্পূর্ণ অস্বীকার করেছেন তা এক প্রতিরক্ষামূলক অবস্থা। এর মূল শ্রোতা দেশীয় ট্রাইব্যুনাল নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়। তিনি প্রক্রিয়াটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে উপস্থাপন করে বিদেশে এর বৈধতা ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। সম্ভবত সবচেয়ে লক্ষণীয় ইঙ্গিত হলো তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎকে নিজের পরিবারের সরাসরি নেতৃত্বের বাইরেও দেখতে প্রস্তুত থাকতে পারেন, এই অন্তর্নিহিত স্বীকৃতি। এটি তার স্থায়ী নির্বাসনের বাস্তব সম্ভাবনাকে স্বীকার করার একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নির্দেশ করে। তবে দলটির শান্ত কূটনৈতিক পথে না গিয়ে সমন্বিত মিডিয়া প্রচারণা শুরু করার সিদ্ধান্তটি এক মরিয়া জনসংযোগ প্রচেষ্টা হিসেবে প্রতীয়মান হতে পারে, যা শেষ পর্যন্ত তাদের প্রতিদ্বন্দ্বীদের অবস্থান আরও কঠোর করে তুলতে পারে। সাংবাদিক আনিস আলমগীর তার পর্যবেক্ষণে বলেছেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের ভবিষ্যতে ভূমিকা রাখবে, সেটা সরকারের হোক বা বিরোধী দলে, এবং সেই নেতৃত্ব তার পরিবারের হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার দৃঢ় বিশ্বাস, আওয়ামী লীগ যদি শেখ পরিবার মুক্ত হয়, বাংলাদেশে পারিবারিক রাজনীতিও একদিন বিলুপ্ত হয়ে যাবে। গণতন্ত্রের জন্য সেটি হবে সুবাতাস। ব্যক্তির উপরে প্রতিষ্ঠান এবং পরিবারের উপরে জনগণ, এটাই টেকসই গণতন্ত্রের শর্ত। গবেষক মুবাশশার হাসানও শেখ হাসিনার সাক্ষাৎকারকে পিআর প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা বা ভারতীয় দলকে সুযোগ দিন, তারা যেন শেখ হাসিনার একান্ত সাক্ষাৎকার নামে সমস্ত পিআর সামগ্রী বিশ্ব মাধ্যমে প্রকাশ করে। মনে আছে, তারা গত 15 বছর ধরে এটা করে আসছে। ভারতীয় ও পশ্চিমা লেখকেরা একনায়কতান্ত্রিক শাসনের অধীনে বাংলাদেশের উন্নয়নের গল্প গর্বের সঙ্গে বর্ণনা করছিলেন। তাতে কি হলো? তাতে খুব একটা কিছু আসে যায়নি, ভবিষ্যতেও যাবে না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশিরা তাকে ফিরিয়ে আনতে না চায়, ততক্ষণ পর্যন্ত হাসিনা বিশ্বের সব বড় বড় সংবাদ মাধ্যমের প্রথম পাতায় জায়গা পেলেও তার কোনো বাস্তব মূল্য নেই।